ঠান্ডা ঠান্ডা মটকা আছে। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা মটকা কেউ খাবে? বাড়ির সামনে থেকে মটকা ফেরিওয়ালার ডাক শুনে বিজন, ডাকনাম বিজু, বলে উঠল, দাদু, ও দাদু, তুমি একটু ওই মটকা ফেরিওয়ালাকে দাঁড়াতে বলো না, বাড়ির সামনে দাঁড়াতে বলো না। এই গরম দিনে একটু ঠান্ডা ঠান্ডা মটকা খেয়ে আসি, আর শুকিয়ে যাওয়া গলাটা ভিজাই। ও দাদু, দাদু। বিজুর কথা শুনে তারানাথ একটু রেগে গিয়ে বললেন, এই বিজু, কাল না আমার সামনে দুটো মটকা খেলি, আজ আবার কেন? যা গিয়ে চুপ করে বসে পড়াশোনা কর দেখিনি, খালি ফাঁকি দেওয়ার তাল। বিজু তখন তারানাথের কথা শুনে বলল, ও দাদু, দাদু, আজ একটা খাই না, আর এক সপ্তাহ খাবো না। একটা একটা আচ্ছা আচ্ছা, যা, তবে রোদে বেশি দেরি করিস নে যেন। এই কথা শুনে ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বিজু ছুটে বাইরে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর বিশুর হাতে তৈরি ঠান্ডা ঠান্ডা মটকা বিজু হাতে করে এনে ঘরে ঢোকে। দাদু, এই দেখো এনেছি। বিজুর হাতে মটকা দেখে তারানাথ বলে উঠল, বাহ, আয় আয়, এখানে বসে খা। বুঝলি বিজু, তোর হাতের এই মটকা দেখে আমার এক দূর সম্পর্কের ভাইয়ের কথা মনে পড়ে গেল। সে গ্রামে থাকতো, সেখানেই এই মটকা নিয়েই ভুতুড়ে একটা ঘটনা ঘটেছিল তার সাথে। আজ থেকে 5 বছর আগের ঘটনা। তারানাথের মুখে বিজু ভূতের নাম শুনেই লাফাতে লাফাতে বলল, ভূতের ঘটনা? দাদু, দাদু, তোমার সঙ্গে ভূতের যে ঘটনা ঘটেছিল, একটু বলো না সেই গল্পটা, বলো না। না দাদু ভাই, আমার সঙ্গে ঘটেনি। তোকে বললাম না, আমার এক দূর সম্পর্কের ভাইয়ের গ্রামে এই ঘটনা ঘটেছিল। আর ঘটনাটা ঘটেছিল ওই গ্রামের কতগুলো বাচ্চাদের সঙ্গে। এই কথা বলে তারানাথ আয়েশ করে বসে তারপর শুরু করল। আমার দূর সম্পর্কের ভাই রমেনের বাড়ি ছিল বর্ধমানের গৌমতীপুরে। ওই গ্রামে আমি আমার ভাইয়ের বাবার শ্রাদ্ধানুষ্ঠানের কাজে সস্তায়ন করতে গিয়েছিলাম। হ্যাঁ, আজ থেকে প্রায় 5 বছর আগে। আমি যখন রমেনের বাড়ি গিয়েছিলাম, সময়টা ছিল বৈশাখ মাস। বাইরে সূর্যের গরম ভাব আর আলো ফেটে পড়ছে, চারিদিক শুকনো শুকনো। নদী, নালা, পুকুরে জল শুকিয়ে গেছে। কাক আর চাতক পাখিরা একটু জল পাওয়ার জন্যে সারাটা দিন হাঁ করে বসে থাকে। দিনের বেলায় সূর্যের প্রখর রোদের জন্যে গ্রামের লোকেরা বাইরে খুব একটা বেরোয় না, শরীর খারাপ হওয়ার ভয়ে। এইরকম বৈশাখ মাসের মাঝের দিকে রমেনের বাবা, মানে আমার সম্পর্কে জ্যাঠামশাই, উনি মারা যান। রমেনের বাবা মারা যাওয়াতে রমেন আমাকে ওর বাবার সস্তায়নের কাজে ডেকে পাঠায় ওর গ্রামে, আর আমিও যথারীতি যাই। এরপর যথারীতি দিনের দিন সস্তায়নের কাজ শুরু হয়, আর মিটতে দুপুর গড়িয়ে যায়। আমি আর রমেন যেই কাজ মিটিয়ে উঠতে যাব, হঠাৎ বাইরে থেকে একটা লোকের তারস্বরে চিৎকার শোনা যায়। ও রমেন বাবু বাড়ি আছেন নাকি? তাড়াতাড়ি বাইরে আসুন, আপনার সঙ্গে বিশেষ দরকার আছে। বাইরে থেকে রাখালের গলা শুনে রমেন বলে উঠল, এ কি রাখাল, এই সময় এইখানে? কি ব্যাপার? আবার কি গ্রামে কিছু ঘটনা ঘটলো নাকি? এই কথা বলতে বলতে রমেন বাড়ির বাইরে বেরিয়ে আসে, তার সঙ্গে আমিও। রমেন বাইরে রাখালকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করল, এই কি হয়েছে? অমন করে চিৎকার করছিস কেন? রাখাল কাঁধে রাখা গামছাটা নিয়ে কপালে আর ঘাড়ে জমে থাকা ঘাম মুছতে মুছতে হাঁপাতে হাঁপাতে বলল, রমেন বাবু, আবার গ্রামে একটা বাচ্চা ছেলে নিখোঁজ হয়ে গেছে। কাল রাত থেকে সেই ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। বাড়ির লোকজন বাড়ি আর গ্রাম তন্ন তন্ন করে খুঁজছে। আগের বারের মতো ওই বাচ্চা ছেলেটাকে পায়নি গ্রামের মধ্যে। সে কি, আবার বাচ্চা নিখোঁজ হয়েছে?
হ্যাঁ কথা মশাই, এবার হরমোহন ঘোষালের ছোট ছেলেটা মানে হরমোহনের ছোট নাতি কদম নিখোঁজ হয়েছে। এই 2 মাস ধরে গ্রামে কি শুরু হয়েছে বলতো? পর পর 3-3টে বাচ্চা নিখোঁজ, আর তাদেরকে শত খুঁজলেও পাওয়া যাচ্ছে না গ্রামের মধ্যে। আচ্ছা কথা, আমাদের গ্রামে কোনো ছেলে ধরা আসেনি তো? আর সেই এসে গোপনে এই কাজটা করছে। ছেলে ধরা? কে জানে। আমি পেছনে দাঁড়িয়ে রমেন আর রাখালের কথাগুলো অনেকক্ষণ ধরে শোনার পরে বলে উঠলাম, আচ্ছা, গত 2 মাস ধরে এই গ্রামে বাচ্চা চুরি হচ্ছে? আমার কথা শুনে রমেন পিছন ফিরে তাকায় আর বলে, হ্যাঁ দাদা, গত 2 মাস ধরে আমাদের গ্রামে 3-3টে বাচ্চা নিখোঁজ হয়েছে। এখনো পর্যন্ত তাদের কোনো রকম হদিশ পাওয়া যায়নি। আর কে এই জঘন্যতম কাজের সঙ্গে যুক্ত তারও খোঁজ এখনো পর্যন্ত মেলেনি। তুই পরিষ্কার করে আমাকে বল তো, এই ঘটনা কবে থেকে শুরু হয়েছে তোদের গ্রামে? হ্যাঁ বলছি দাদা, তুমি আমার ঘরে গিয়ে বসো, আমি আসছি খানিক বাদে। এরপর আমি রমেনের কথা অনুযায়ী রমেনের ঘরে গিয়ে বসতেই রমেন খানিক বাদে শ্রাদ্ধে পরা ধুতি ছেড়ে এসে একটা সাদা ধবধবে পাঞ্জাবি আর লুঙ্গি পরে ঘরে ঢোকে। তারপর আরাম কেদারায় বসে বলতে শুরু করে, আজ থেকে 2 মাস আগে আমি কাছারির কাজ সেরে বাড়ি আসছিলাম। তখন গ্রামে বেশ সন্ধ্যা নেমে এসেছে, আর বাইরে বসন্তের হালকা ঠান্ডা হাওয়া বইছে। গ্রামের পথ দিয়ে যখন হেঁটে আসছিলাম, হঠাৎ আমার পিছন দিক থেকে একটা ডাক আসে। জমিদার মশাই, ও জমিদার মশাই, একটু দাঁড়ান না, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। পিছন দিক থেকে ডাকটা শুনতে পেয়ে আমি ফিরে তাকাই, আর দেখি আমাদের গ্রামের হেডমাস্টার মশাই শ্যামচরণ শিকদার দাঁড়িয়ে। আমি হেডমাস্টার মশাইকে দেখে এগিয়ে যাই আর জিজ্ঞাসা করি, মাস্টার মশাই, আপনি আমাকে ডাকছিলেন, কিছু দরকার? হেডমাস্টার মশাই শ্যামচরণ শিকদার একটু চুপ থেকে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন, জমিদার মশাই, জমিদার মশাই, জমিদার মশাই, কাল সন্ধ্যা থেকে আমার ছোট 7 বছরের ছেলে দীপুকে বাড়ির মধ্যে আর গ্রামের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি মাস্টার মশাইয়ের কথা শুনে অবাক হয়ে যাই আর বলি, এ আপনি কি বলছেন মাস্টার মশাই? কাল সন্ধ্যা থেকে দীপুকে খুঁজে পাচ্ছেন না, আজ এসে আপনি আমাকে এটা বলছেন? এ মা, ছি ছি, এ আপনি ভারী অন্যায় করেছেন মাস্টার মশাই। আপনি আমাকে একটিবার বলতে পারতেন তো, আমি নিজে নয় বা আমার লেঠেলদের পাঠিয়ে আপনার ছেলের খোঁজ করতে পাঠাতাম। আপনাকে খবর দেওয়ার কথা তখন আমার মাথায় ছিল না জমিদার মশাই। এরপর আমি কাছারি বাড়ির কাজ থেকে ছুটি নিয়ে পর পর 2 দিন হন্যে হয়ে আমার পোষা লেঠেলদের নিয়ে সারা গ্রাম খুঁজি, তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু দীপুকে কোথাও পাওয়া যায় না। এছাড়া গ্রামে যে কটা নদী বা পুকুর আছে সেখানেও খুঁজি জাল ফেলে, কিন্তু সেখানেও কিছু পাওয়া যায় না। গ্রামের লোকজন আর আমি শত খোঁজাখুঁজির পরও যখন দীপুকে আমরা পেলাম না, তখন আমি আর আমরা গ্রামের লোকেরা ধরে নিলাম দীপুকে কেউ চুরি করে, মানে কোনো ছেলে ধরা গ্রাম থেকে বাইরে পাচার করে দিয়েছে হয়তো। এই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার 1.5 সপ্তাহের মাথায় আমাদের গ্রামে আবার একটা বাচ্চা চুরি হয়। সেই দিন অবশ্য আমি গ্রামে ছিলাম না, একটা কাজে কলকাতা শহরে গিয়েছিলাম। 2 দিন পর শহর থেকে ফিরে এসে শুনি আমাদের বাড়ির কুলো পুরোহিত ভবেশ ব্যানার্জির বড় ছেলে অখিলের 8 বছরের মেয়ে চুনিকে পাওয়া যাচ্ছে না। আমি যেদিন শহরে গিয়েছিলাম সেই দিন থেকে। এরপর আমি যথারীতি আগের বারের মতো তন্ন তন্ন করে সারা গ্রাম খুঁজলাম, কিন্তু অখিলের মেয়ে চুনিকে পাওয়া গেল না গ্রামের কোথাও।
আমরা আবারও ধরে নিলাম। আগের বারের মতো ছেলে ধরাই হয়তো তাকে ধরে নিয়ে গেছে, আর তাকে বাইরে পাচার করে দিয়েছে হয়তো। রমেনের মুখে দুটো বাচ্চা নিখোঁজ হওয়ার কথা শুনে আমি রমেনকে জিজ্ঞাসা করি, আচ্ছা, গত 1 বা 2 মাসের মধ্যে তোদের গ্রামে কোনো অচেনা ব্যক্তি এসেছে নাকি? তুই একটু মনে করে বলতো। গত 2 মাসে, ও হ্যাঁ, গত 2 মাস আগে আমাদের গ্রামে এক মহিলা নতুন এসেছে। তা সেই মহিলা কোথায় থাকে আর কি করে? ওই মহিলা আমাদের গ্রামের শেষ মাথায় থাকে, আর ওই মটকা বিক্রি করে গ্রামে ঘুরে ঘুরে বেড়ায় আর কি। খুব গরিব মহিলা। মহিলার অবস্থা দেখলেই খুব কষ্ট লাগে জানো। গ্রামের লোকেদের মুখে শুনেছি নাকি মহিলার 3 কুলে কেউ নেই। তা মহিলার নাম কি? সবিতা। এখানে বলে রাখি, আমার ভাই রমেন হলো গৌমতীপুর গ্রামের জমিদার। রমেনের আগে ওর বাবা মানে আমার জেঠু জমিদারি সামলাতেন, এবং রমেনের এই জমিদারি ছিল খুব বিরাট বড়। রমেন একা হাতে তার এই বিরাট বড় জমিদারি সামলাতো। রমেনের ভালো নাম রমেন চন্দ্র সেনগুপ্ত। গৌমতীপুর গ্রামের বাসিন্দারা রমেনকে খুব সম্মান করত আর ভালোবাসত। এরপর সন্ধ্যা হতেই আমি আর রমেন দুজনে মিলে হরমোহন ঘোষালের বাড়ি যাই। আমি আর রমেন যখন গৌমতী গ্রামের পথ দিয়ে হেঁটে হেঁটে হরমোহনের বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন আমি গ্রামটার চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখি ঠিকই, কিন্তু আমার মনের ভিতরটা শুধু খচখচ হতে থাকে, আর শুধু মনে হতে থাকে এই গ্রামের মধ্যে এমন একজন অচেনা মানুষের প্রবেশ ঘটেছে যে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এবং তার সঙ্গে এই ঘটনাগুলো যুক্ত। হরমোহন ঘোষালের বাড়ি ঢুকতেই দেখি হরমোহনের বাড়ির চারিদিকের পরিবেশ একদম থমথমে। বোঝা যাচ্ছে যে বাড়িতে কিছু একটা অঘটন ঘটেছে। আমি আর রমেন হরমোহনের বাড়ির ভিতরে প্রবেশ করতেই বছর 70-এর এক বৃদ্ধ গোছের লোক আমাদের দেখে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ছুটে আসে, আর রমেনের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, জমিদার মশাই, ও জমিদার মশাই, আমার ছোট নাতি কুসুমকে দয়া করে খুঁজে দিন। ওকে যে না পেলে আমার ছোট বৌমা মারা যাবে। তিনিই ছিলেন হরমোহন। তিনি রমেনের পায়ে পড়তেই রমেন লজ্জিতভাবে বলল, আরে রে রে, ও খুড়ো, এ কি করছেন? উঠুন উঠুন, আগে উঠুন। এই বলে রমেন বৃদ্ধ হরমোহনকে তুলে বাড়ির দাওয়ায় বসায়। তারপর জিজ্ঞাসা করে, আচ্ছা খুড়ো, আপনি ঠিক করে বলুন তো, আপনার ছোট নাতি কদমকে আজ শেষবারের মতো কোথায় দেখেছিলেন? রমেনের কথা শুনে হরমোহন একটু খক খক করে কেশে নিয়ে ধরা গলায় বলতে শুরু করল, ওই তো আমি যখন দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘরে ঘুমোতে যাই, তখন দেখি ছোট বৌমা কদমকে খাইয়ে দিচ্ছে রান্নাঘরের ভিতর। ওই শেষবারের মতো কদমকে দেখেছিলাম। তারপর সন্ধেবেলা ঘুম ভাঙতেই ছোট ছেলে অতীনের মুখে শুনি কদমকে নাকি দুপুরের পর থেকে পাওয়া যাচ্ছে না। এই কথার মাঝে আমি হরমোহন বাবুকে একটা প্রশ্ন করে উঠি, আচ্ছা, ও কি বাড়ি থেকে হারিয়ে গেছে না কি অন্য কোথা থেকে? কদম বিকেল বেলা আমাদের গোমতীপুর গ্রামের কালীতলা মাঠে খেলতে যেত। রোজকার দিনের মতো কালও কালীতলা মাঠে খেলতে গেছিল ও স্কুলের বন্ধুদের সঙ্গে। কিন্তু সন্ধে গড়িয়ে আসার পর অতীন দেখলো যে কদমের বাড়ি ফেরার নাম নেই। তখন খানিকটা বাধ্য হয়ে এই কদমকে খুঁজতে বেরোয়। কিন্তু কাল রাত সকাল থেকে সারা গ্রাম আর গ্রামের প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে কদমের খোঁজ নেয়, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে খানিকটা হতাশ হয়ে ও বাড়ি ফিরে আসে। হরমোহনের মুখে আমি এই কথা শুনে
আবার প্রশ্ন করে উঠি, হরমোহন বাবু, আপনাদের বাড়ি থেকে কালীতলা মাঠ কতটা দূরে? বেশি দূরে নয়, এই তো আমাদের বাড়ি, 5 থেকে 10 মিনিটের রাস্তা। এরপর আমাদের আর হরমোহন বাবুকে কিছু প্রশ্ন করার ছিল না, তাই আমি আর রমেন সেই বাড়ি থেকে বেরিয়ে আসি। তারপর আমি রাস্তায় যেতে যেতে রমেনকে জিজ্ঞাসা করি, আচ্ছা, কদম তো কালীতলার মাঠ থেকে, মানে বাড়ির বাইরে থেকে হারিয়ে গেছে, আর দুটো বাচ্চা কি করে হারিয়ে গেছে তুই বলতে পারবি রমেন? হেডমাস্টার শ্যামচরণ বাবুর ছেলে দীপু তো স্কুল থেকে ফেরার সময়, আর ভবেশ বাবু মানে আমাদের বাড়ির কুলপুরোহিতের নাতনি চুনি হারিয়ে গেছে বাড়ির ভিতর থেকে। কারণ ভবেশ বাবু আমাকে বলেছিলেন চুনি নাকি বাড়ির উঠোনে দুপুরে খেলা করছিল, আর ওনারা বাড়ির ভেতর যে যার নিজের কাজে ব্যস্ত ছিল। আমি রমেনের মুখে ভবেশ বাবুর নাতনি চুনি নিখোঁজ হওয়ার কথা শুনে অবাকভাবে বলি, একেবারে বাড়ির ভিতর থেকে বাচ্চা চুরি, এ তো সাংঘাতিক কাণ্ড। এরপর আমি আর রমেন গল্প করতে করতে বাড়ি ফিরে আসি। তারপর রাতের খাওয়া সেরে নিয়ে বিছানায় পিঠ দিতেই সারা দিনের ক্লান্তির জন্যে দু চোখের পাতা এক হয়ে আসে। পরদিন ছিল মৎস্যমুখী। দুপুরে পেট ভরে সরু চালের সাদা ভাত, সোনামুগের ডাল, বড় বড় কাতলা মাছের কালিয়া আর চিংড়ি মাছের মালাইকারি, সঙ্গে চাটনি, রসগোল্লা আর পায়েস প্রভৃতি। খাবার খেয়ে আমি একটু রমেনকে বলে গৌমতীপুর গ্রামটা ঘুরে দেখব বলে ওর বাড়ি থেকে বেরোই দুপুরের পর। তারপর আমি গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আর গ্রামের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে যখন হেঁটে যাচ্ছি গ্রামের সরু পথ ধরে, তখন আমার কানে হঠাৎ একটা কবিতা ভেসে আসে। আমি তখন তাকিয়ে দেখি গ্রামের দূরের রাস্তা দিয়ে একটা কালো চেহারার মহিলা মাথায় একটা ঝুড়ি নিয়ে একটা কবিতা বলতে বলতে এই দিকে এগিয়ে আসছে। এই যে ছেলে বুড়ো সবার জন্য আমি এনেছি আজ সাধন্য, একটা খেয়ে মন ভরবে অল্পি, এই যে এসে গেছে সবিতার মটকা কুলপি। মহিলাটি এই কবিতাটা বলতে বলতে যখন এগিয়ে আসছিল, তখন গ্রামের রাস্তায় কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে খেলা করছিল। বাচ্চাগুলো মহিলাটিকে দেখে তার দিকে দিদা দিদা করে এগিয়ে যায় আর বলে, দিদা দিদা, আজও তুমি আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা মটকা এনেছো। মহিলাটি বাচ্চাগুলোর দিকে তাকিয়ে ঘর ঘরে গলায় বলল হেসে, বাচ্চারা, আজও আমি তোদের জন্য আমার হাতে তৈরি তিরুবালা মটকা এনেছি, আয় আয়, নিবি আয়, নিবি আয়। এই বলে মহিলাটি মাথা থেকে ঝুড়ি নামিয়ে ঝুড়িটার মুখ থেকে লাল কাপড় সরিয়ে ঝুড়ির ভিতর থেকে একে একে একটা করে মটকা বের করে বাচ্চাদের হাতে দেয়। বাচ্চাগুলো মহিলাটির হাত থেকে মটকাগুলো নিয়ে খেতে খেতে বলে, দিদা, তুমি কি সুন্দর মটকা বানাও গো। ও দিদা, আমাদেরকে একটু শিখিয়ে দাও না গো, একটু শিখিয়ে দাও না। আমরা তোমার মুখ থেকে মটকা কিভাবে বানাতে হয় ওটা শিখে তারপর মাকে গিয়ে বলবো, মাকে বলবো তোমার মতো করে মটকা বানানো শিখিয়ে দিতে। মাও তারে তোমার মতো করে মটকা বানিয়ে দেবে। বাচ্চাগুলোর কথা শুনে মহিলাটি খিক খিক করে হেসে বলল, বাচ্চারা, এই মটকা আমি কিভাবে বানাই সে তো বলা যাবে না, এটা যে গোপনীয় ব্যাপার। মহিলাটি যতক্ষণ ধরে বাচ্চাগুলোর সঙ্গে কথা বলছিল ততক্ষণ ধরে আমি মহিলাটির দিকে তাকিয়েছিলাম। আমি দেখলাম মহিলাটি এমনিতেই কালো দেখতে, তার মধ্যে একটা কালো রঙের শাড়ি পরেছে, মাথায় সাদা ধপধপে চুল,
আর কপালে লাল রঙের বড় টিপ, আর হাতে লাল সাদা একগুচ্ছ চুড়ি পরা, আর চোখের মণি দুটো যেন হলুদ জ্বলন্তভাবে জ্বলছে। আর মহিলাটির চোখ দেখেই মনে হচ্ছে যেন ও সবকিছু এক্ষুনি ভস্ম করে দেবে। মহিলাটিকে দেখে আমার খুব একটা ভালো লাগলো না। মনের ভিতরটা কেমন খচখচ করতে লাগলো, আর শুধু মনে হতে লাগলো গ্রামে 3-3টে বাচ্চা চুরি যাওয়ার জন্যে এই মহিলাটি কোনো রকম ভাবে দায়ী নয় তো। মহিলাটি বাচ্চাগুলোর হাতে মটকা দিয়ে আবার ঝুড়ি মাথায় করে আবার সেই কবিতাটা বলতে বলতে গ্রামের রাস্তা ধরে চলে গেল। এরপর সন্ধ্যা নামতেই বাড়ি ফিরে এসে রমেনকে কিছুক্ষণ আগে পথে দেখা সেই মহিলাটির ব্যাপারে বলি। তারপর জিজ্ঞেস করি, এই সবিতা গ্রামের কোথায় থাকে রে? গ্রামের শেষ মাথায় যে বড় কবরখানাটা আছে না, শুনেছি ওর আশেপাশেই নাকি কোথাও থাকে। রমেনের মুখে সবিতার বাড়ির অবস্থানটা জেনে নিয়ে আমি পরদিন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে সবিতার বাড়ির খোঁজে বেরিয়ে পড়ি। আমি গৌমতী গ্রামের শেষ মাথায় যত এগোতে থাকি তত আমার চারদিকটা ঠান্ডা ঠান্ডা অনুভব হতে থাকে। আমার তখন শুধু মনে হতে থাকে, এই গরমের দিনে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে কোথা থেকে? আর চারিদিকের পরিবেশটা পৌষ মাসের মতো কনকনে শীতের ঠান্ডা হাওয়া বইছে যেন। এরপর আমি গৌমতী গ্রামের কবরস্থানটা পেরোতেই কবরস্থানের পাশে একটা ছোট্ট পুকুর দেখি। সেই ছোট্ট পুকুর পাড়ের পাশে একটা ছোট্ট বেড়া দেওয়া মাটির ঘর চোখে পড়ে। এরপর আমি মাটির ঘরটার দিকে এগোতেই ওই ঘরের ভিতর থেকে একটা ঘড়ঘড়ে গলার আওয়াজ শুনতে পাই। আমি ঘরের ভিতর থেকে গলার আওয়াজটা শুনে চুপিসারে ঘরটার দিকে এগিয়ে যাই। আর ঘরের একটা জানালায় চোখ রাখতেই যা আমার চোখে পড়ে তা হলো আমার কাছে অবিশ্বাস্যকর। সবিতা বলে সেই মহিলাটি ঘরের ভিতরে হাত পা ছড়িয়ে বসে আছে, আর তার চারিদিকে বড় বড় বরফের খণ্ড ছড়িয়ে আছে। আর সেই বরফের খণ্ডগুলোর মাঝে বসে সে একটা মাটির উনুনের উপরে বড় কড়াই বসিয়ে তাতে হাতা করে গরম দুধ জাল দিচ্ছে। আর মুখে বিশ্রী ধরনের একটা হাসি হাসতে হাসতে একটা কবিতা বলছে। রক্ত জল বরফ জল, রক্ত জল বরফ জল, আর আর আগুন চাই বল, হ্যাঁ? এবার প্রতিশোধ নিতে বাকি, তাই এবার এসেছে মটকা খাকি। সবিতার মুখে এই কবিতাটা শুনে আমার সারা গায়ের লোম খাড়া হয়ে উঠল ভয়ে। আমি সবিতার দিকে তাকিয়ে শুধু ভাবিয়ে কে এই সবিতার সঙ্গে গ্রামের 3-3টে বাচ্চা নিখোঁজ হওয়ার কোনো যোগসূত্র নেই তো? এরপর দেখলাম সবিতা তার নিপুণ হাতে মটকাগুলো খুব সুন্দরভাবে তৈরি করে ঝুড়িতে ভরে বেরিয়ে পড়ে সেই কবিতাটা উচ্চারণ করতে করতে। আমি এনেছি আজ স্বাদ অন্য, একটা খেয়ে মন ভরবে। সবিতা যেই একটু দূরে চলে যায় গ্রামের কাঁচা সরু পথ দিয়ে হাঁটতে হাঁটতে আমি তখন সবিতার ঘরের ভিতরে ঢুকি। আর ঘরের ভিতর ঢুকতেই আমি অবাক হয়ে যাই। সবিতার ঘরের প্রতিটা দেওয়ালে দেওয়ালে নানা ধরনের মন্ত্রের যন্ত্র আঁকা সিঁদুর আর কাঠ কয়লা দিয়ে। আর যন্ত্র আঁকা ছবিগুলো দেখে আমার মনে হলো যে এই মহিলা নিশ্চিত কালা জাদু জানে। এছাড়া ঘরের এই দিকে ওই দিকে কঙ্কালে আর মুন্ডু আর হাড়গোড় ছড়ানো ছেটানো, আর ঘরের মাঝখানে একটা বড় যজ্ঞ বেদি করা। এছাড়া ঘরের ভিতর থেকে একটা সুন্দর মন মাতানো সুগন্ধি ধূপের গন্ধ বেরোচ্ছে। আমি সবিতার ঘরের এই অবস্থা দেখে যেই আমি ঘর থেকে বেরিয়ে আসতে যাব, অমনি ঘরের এক কোনায় একটা বড় লম্বা আর চওড়া লোহার বাক্সের দিকে নজর পড়তেই আমি আবার ঘরের ভিতরে ঢুকে আসি। তারপর আমি লোহার বাক্সটার দিকে এগিয়ে যাই আর ভাবি, এই এত বড় লোহার বাক্সটা
সবিতার মতো গরিব মহিলার ঘরে কি করছে। এরপর আমি কি সন্দেহ হতেই আমার শরীরের সর্বশক্তি দিয়ে লোহার বাক্সটা খুলে ফেলি। বাক্সটা খুলে ফেলতেই যা দেখি তাতে আমার বুকের রক্ত হিম হয়ে যায়। দেখি কি, বাক্সটার মধ্যে তিনটে বাচ্চা শুয়ে, দুজন ছেলে একজন মেয়ে, আর বাচ্চাগুলোর বয়স দেখে মনে হচ্ছে 6 থেকে 8 বছরের বাচ্চা। এরপর আমি কাঁপা কাঁপা হাতে বাচ্চাগুলোর গায়ে হাত দিয়ে ডাকি, কিন্তু তাদের কোনো সাড়া পাই না। এরপর আমি তিনটে বাচ্চার মধ্যে থেকে একটা বাচ্চা ছেলেকে যেই হাত দিয়ে তুলে বাচ্চা ছেলেটাকে বাইরে আনতে যাব, অমনি আমার চোখের সামনে একটা ঘটনা ঘটে গেল। সেটা হলো, ছেলেটার ধড় থেকে মাথাটা খসে মাটিতে পড়ে গেল। এই দৃশ্য দেখে আমি হতবাক হয়ে যাই। এরপর আমি আরো যেই দুটো বাচ্চাকে বাক্সের বাইরে আনতে যাব, তাদের একে একে হাত, পা আর মাথা বরফের মতো খসে পড়তে লাগলো। এই দৃশ্য দেখা মাত্র আমি সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে রমেনের বাড়ি আসি। আর রমেনকে সবিতার কাণ্ডের কথা সব বলতেই ও অবাক হয়ে বলে, দাদা, তুমি এ কি কথা বলছো? শেষ পর্যন্ত সবিতা এই কাণ্ড করেছে, কিন্তু কেন? শোন, তুই মাথা ঠান্ডা কর, আমি ব্যাপারটা দেখছি। বেশ খানিক বাদে আমি একটু চিন্তা করে রমেনকে বলি, শোন, আজ রাতে আমার সঙ্গে তোকে সবিতার বাড়িতে যেতে হবে। তুই আমার সঙ্গে যাবি? হ্যাঁ, কিন্তু কেন? সবিতার কাণ্ড কারখানা দেখতে। এরপর রাতের খাওয়া সেরে দুজনে মিলে সবিতার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। সবিতার বাড়ির কাছাকাছি যেতেই আবার সেই দুপুরবেলার মতো ঠান্ডা ঠান্ডা অনুভব হতে লাগলো। রমেনের এই ঠান্ডা ঠান্ডা অনুভব হতেই রমেন জিজ্ঞাসা করল, আচ্ছা দাদা, যত এগোচ্ছি সবিতার বাড়ির দিকে, তত পৌষ মাসের মতো ঠান্ডা অনুভব হচ্ছে কেন? সবিতার বাড়ির দিকে এগোতেই আবার দুপুরবেলার মতো সেই মন্ত্রটা আমার কানে আসে। চাই বল, এবার প্রতিশোধ নিতে বাকি, তাই এসেছে মোটকা খাকি। রমেনের কানে এই মন্ত্রটা যেতেই রমেন ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বলল, এই দাদা, এটা তো সবিতার গলা। সবিতা কি বলছে? জানি না, চল এখন চুপি চুপি গিয়ে দেখি ওই শয়তানি আবার কি করছে। এরপর আমরা দুজনে ঘরের জানলার সামনে দাঁড়াতেই দেখি সবিতা ঘরের ভিতর যজ্ঞের আগুন জ্বালিয়ে চোখ বন্ধ করে এক মনে তন্ত্র সাধনা করছে, আর বিড়বিড় করে ওই মন্ত্রটা বলছে, রক্ত জল বরফ জল, রক্ত জল বরফ জল, আর আগুন চাই বল, এবার প্রতিশোধ নিতে বাকি, তাই এসেছে মোটকা খাকি। সবিতা যখন তন্ত্র সাধনা করছিল তখন সবিতাকে মানুষের মতো লাগছিল না, সাক্ষাৎ নরক থেকে উঠে আসা পিশাচিনী বা ডাইনি লাগছিল। কারণ তার রূপ তখন পুরো বদলে গিয়েছিল। মাথার সাদা চুলগুলো এলোমেলো ভাবে পিছন দিকে উড়ছে, মুখে বিকৃত শয়তানি হাসি খেলা করছে, আর মুখটা পুরো বদলে গিয়ে একটা ভয়ঙ্করী ডাইনির মতো লাগছিল। আর ওই মুখ দেখলেই বাচ্চা থেকে বুড়ো যে কোনো মানুষের গা শিউরে উঠবে। আমি সবিতার এই ভয়ঙ্কর রূপ দেখে রমেনকে বললাম, শোন রমেন, এই সবিতা মানুষ নয়, একটা জীবন্ত প্রেতাত্মা। এই সবিতাকে যদি এই গ্রাম থেকে তাড়াতে হয় তাহলে আমাকে কাল রাতে ওর বাড়ির সামনে একটা যজ্ঞ করতে হবে। আমার মুখে রমেন এই কথা শুনে খানিকটা ভয় পেয়ে বলল, সে কি, তুমি এই ডাইনিটার বাড়ির সামনে যজ্ঞ করবে? ও যদি তোমার কোনো রকম ক্ষতি করে দেয়? সবিতা আমার কোনো ক্ষতি করবে না, তুই নিশ্চিন্তে থাক। এরপর আমরা যেমন চুপিসারে এসেছিলাম আবার চুপিসারে বাড়ি ফিরে যাই। বাড়ি এসে যে যার নিজের ঘরে শুয়ে পড়ি। আমার শুয়ে পড়ার পর শুধু মনে হতে লাগলো সারা রাত ধরে
যেন সবিতা আমার বিছানার চারিদিকে গোল গোল করে ঘুরছে আর হো হো করে হাসতে হাসতে বলছে, তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। আমি এই গ্রামের সব কটা বাচ্চাদের আমি আমার সাথে নিয়ে যাব। আর এই কথা বলে ওই কবিতাটা বলছে, রক্ত জল বরফ জল, রক্ত জল বরফ জল, আর আগুন চাই, বল বল বল। এবার প্রতিশোধ নিতে বাকি, তাই এসেছে এবার মটকা খাকি। একটা চিৎকার চেঁচামেচির আওয়াজে আমার সকালের ঘুমটা ভাঙে। আমি তখন নিচে নেমে দেখি রমেনের বাড়ির উঠোনে সামনে কিছু গ্রামবাসীদের ভিড়। আমি রমেনের বউ কাজরিকে জিজ্ঞাসা করি, আচ্ছা বৌমা, বাড়ির উঠোনে গ্রামবাসীদের এত ভিড় কেন, কি হয়েছে? কি বলবো দাদা, আবার বাচ্চা নিখোঁজ শুরু হয়েছে। কাজরির মুখ থেকে এই কথা শুনে আমার বুকটা সঙ্গে সঙ্গে ধড়াস করে উঠল। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, কার? আর বলবেন না, একটা 7 বছরের ছোট্ট মেয়ে, ওর নাম উমা। এই তো আমাদের পাশের বাড়ির প্রতিবেশী নারায়ণবাবু, ওনারই মেয়ে। এই ঘটনা কবে কখন ঘটেছে বৌমা? আজ সকালেই হয়েছে। উমা যখন আমাদের পাড়ার পুকুরে একা একা জল তুলতে গিয়েছিল, তখনই ঘটে এই ঘটনাটা। কাজরির মুখ থেকে এই কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না যে এই কাজ সবিতা ছাড়া গ্রামের অন্য কারুর নয়। এরপর রমেনের বাড়ির পরিবেশটা হালকা হতেই আমি রমেনের দিকে এগিয়ে যাই আর বলি, শোন রমেন, সন্ধ্যা করা ঠিক হবে না। উমার কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে কিছু একটা করতেই হবে। এরপর আমি রমেনকে বলে বাজার থেকে যজ্ঞের জন্যে কয়েকটা জিনিস কিনতে পাঠাই, আর আমি বেশি দেরি না করে সবিতার বাড়ির দিকে রওনা দিই। সবিতার বাড়ির সামনে যেতেই আমি ওর বাড়ির ভিতর থেকে একটা গোঙানির আওয়াজ শুনতে পাই, আর সেই সঙ্গে একটা মন্ত্রোচ্চারণ। সবিতার বাড়ির ভিতর থেকে এই সব আওয়াজ শুনে আমি সঙ্গে সঙ্গে ঘরের জানালার দিকে এগিয়ে যাই, আর দেখতে পাই একটা 7-8 বছরের বাচ্চা মেয়ে সবিতার জ্বলন্ত যজ্ঞবেদীর সামনে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় বসে আছে, আর সমানে চোখ বন্ধ করে ঢুলছে। আর ওইদিকে সবিতা মুখে একটা বিশ্রী হাসি হেসে জোরে মন্ত্রোচ্চারণ করছে আর দুলতে দুলতে বলছে, তোরা শখ করে আমার হাতে মরবি, শখ করে আমার হাতে মরবি। ইতিমধ্যেই রমেন সব যজ্ঞের জিনিসপত্র এনে ফেলে। আমি আর রমেন চুপি চুপি সবিতার বাড়ির পিছন দিকে গিয়ে যজ্ঞবেদী সাজিয়ে ফেলি। এরপর আমি যজ্ঞবেদীর সামনে বসে ধীরে ধীরে মন্ত্রোচ্চারণ করতে করতে যজ্ঞ শুরু করি। বেশ কিছুক্ষণ যজ্ঞ চলার পর ধীরে ধীরে দিনের বেলার পরিবেশটা আস্তে আস্তে অন্ধকার হতে শুরু করে, আর সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। দিনের বেলার আলোক উজ্জ্বল পরিবেশটার এই অবস্থা দেখে মনে হচ্ছে তাড়াতাড়ি সন্ধ্যা নেমেছে। এই অবস্থা চলাকালীন ঘরের ভিতর থেকে একটা চাপা হুঙ্কার শোনা যায়। এই কাণ্ড কারখানার মাঝে রমেন চুপিসারে সবিতার ঘরের পিছনের দরজা খুলে ঢুকে উমাকে উদ্ধার করে বাড়িতে দিয়ে আসে। রমেন যখন সবিতার ঘর থেকে উমাকে উদ্ধার করে, সবিতা তখন মাটির মধ্যে শুয়ে পড়ে চোখ বন্ধ করে গোঙাচ্ছিল। আর ইতিমধ্যেই গ্রামের লোকজন সবিতার কাণ্ড কারখানা রমেনের মুখ থেকে জানতে পেরে চিৎকার করতে করতে হাতে লাঠি জ্বলন্ত মশাল হাতে নিয়ে সবিতার বাড়ির দিকে ছুটতে ছুটতে আসে। আমি যজ্ঞ করতে করতে রমেনের গ্রামের লোকজনকে ওইভাবে ছুটে আসতে দেখে বলি, আপনারা সবিতাকে কিচ্ছু করবেন না, যে যেখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকুন, আমি ওর ব্যবস্থা করছি। আজই এই গ্রামে সবিতার শেষ দিন। এই কথা বলে যজ্ঞের আহুতিটা দিতেই দেখি ঘরের ভিতর থেকে সবিতা মাথা নিচু করে ঢুলু ঢুলু চোখে বেরিয়ে এসে
আমার যজ্ঞবেদীর সামনে এসে বসে পড়ে। আমি ওর সামনে এগিয়ে যাই আর ওর সামনে বসে পড়ে ওর দিকে তাকিয়ে দেখি। আগের দিনের মতো আর কিছুক্ষণ আগে সবিতার মধ্যে যে হিংস্র শয়তানি রূপ আমি দেখেছিলাম, সেই রূপ কিন্তু এখন আর তার মধ্যে নেই। তার জায়গায় সবিতা শান্ত স্নিগ্ধভাবে বসে আছে আর সমানে ঢুলছে। এরপর আমি সবিতাকে জিজ্ঞাসা করি, কিরে, তোর নাম কি? তোর আসল পরিচয় বল। তুই এই গ্রামে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে কেন মারলি? কিছুক্ষণ নীরবতার পর সবিতা বলে উঠল, আমার আসল নাম তিরুবালা দাস। আমি এককালে এই গ্রামেই থাকতাম। আজ থেকে প্রায় 5 বছর আগে আমার এই গ্রামের মাঝি হরেন সামন্তর ছেলে নীরেন সামন্তর সাথে বিয়ে হয়। কিন্তু আমার স্বামী নীরেন কোনো কাজকর্ম করতো না, তাই বাধ্য হয়েই আমি নিজে হাতে মটকা তৈরি করে গ্রামে গ্রামে বিক্রি করতাম। এরই মাঝে আমার 2 সন্তান জন্ম দিতে গিয়ে তারা মারা যায়। এই ঘটনার 3 মাসের মাথায় আমার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়েও মারা যায়। স্বামী মারা যাওয়ার পর আমি নিজের একার পেট চালানোর জন্য অনেক বেশি পরিশ্রম করে বাড়িতে মটকা বানিয়ে গ্রামে গ্রামে ঘুরে বাচ্চাদের কাছে মটকা বিক্রি করতাম আর বাচ্চাদের মটকা খাওয়াতাম। আমার নিজের বাচ্চা মারা গেছে বলে আমি খুব বাচ্চা ভালোবাসতাম। এইভাবেই বেশ ভালোই কাটছিল আমার। একদিন একটা অঘটন ঘটে গেল। আমার হাতে তৈরি মটকা খেয়ে ওই গ্রামের মোড়ল সুদর্শন বাবুর ছেলে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়ে আর তার 2 দিনের মধ্যেই বাচ্চাটা মারা যায়। বাচ্চাটা ওইভাবে অকালে মারা যাওয়াতে আমাকে গ্রামের মোড়ল সুদর্শন বাবু আর তার গ্রামের বাকি লোকজন আমাকে খুনি ভাবে। আমি নাকি হিংসাবশত বাচ্চাটাকে মটকার সাথে কিছু মিশিয়ে খাইয়ে দিয়ে নাকি খুন করেছি। আমার 2 বাচ্চা মারা গেছে বলে আমার নামে ওরা এই অপবাদ দেয়। এরপর মোড়ল মশাই আর গ্রামের লোকেরা আমাকে ধরে বেঁধে কালীতলার মাঠে নিয়ে যায়। তারপর গাছের সাথে বেঁধে গায়ে আগুন ধরিয়ে দেয়। গায়ে আগুন ধরিয়ে দেওয়ার সময় আমি তাদেরকে বারবার বলি আমাকে ছেড়ে দাও, আমি জঘন্যতম কাজ করিনি, আমাকে বাঁচাও। কিন্তু তবুও তারা আমার কথা শোনেনি, গায়ে আগুনটা লাগিয়েই দেয়। আর আমি মরে যাওয়ার আগে ওদেরকে বলে যাই যে আমি আবার ফিরে আসবো, অন্য নামে অন্য কোনো রূপে ফিরে আসবো। প্রতিশোধ নিতে আমি তোমাদের গ্রামে আবার ফিরে আসবো। আমাকে পুড়িয়ে মেরে ফেলার পর আমার মৃতদেহটাকে ওই গ্রামের শেষ মাথায় বড় কবরখানার পাশে গিয়ে ফেলে দিয়ে আসি গ্রামের লোকেরা মিলে। কিন্তু গ্রামের ওই সব কাণ্ড কারখানা সকলের চোখ এড়ালেও একজনের কিন্তু চোখ এড়ায়নি। সে হলো স্বয়ং বীর্যনাথ কাপালিক। এই বীর্যনাথ কাপালিক কবরখানার পাশ থেকে আমার পোড়া মৃতদেহকে সংগ্রহ করে ব্রহ্মতিপুর গ্রামের পাশের গ্রাম কাশিমপুর শ্মশানে নিয়ে যায়। আর দীর্ঘদিন ধরে কঠোর সাধনার দ্বারা আমার পোড়া দেহে প্রাণ ফেরায় ঠিকই, কিন্তু আমার কম বয়সী সেই সুন্দরী যুবতী রূপ আর ফেরাতে পারেন না। উনি আমার প্রাণ ফিরিয়ে দেবার পর বলেন, শোন তিরুবালা, এবার থেকে তুই অর্ধেক মানুষ আর অর্ধেক জীবন্ত প্রেতাত্মা রূপে কাটাবি। আর তোর ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়ে গিয়ে তোর গ্রামে যা।
এরপর আমি আমার এই কদাকার রূপ নিয়ে সবিতা নামে এই গ্রামে ফিরে আসি আমার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে। এরপর আমি আমার গ্রামে ঢুকে একে একে বাচ্চাদের ওপর আমার সঙ্গে হওয়া সেই দিনকার সমস্ত অন্যায়ের প্রতিশোধ নিতে শুরু করি। সবিতা ওরফে তিরুবালার মুখে এই কথা শেষ হবার পরও বলে ওঠে, ঠাকুর মশাই, আমার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ আমি এতদিনে নিতে পেরেছি। এবার আমার এই পৃথিবী থেকে মুক্তি দিন ঠাকুর মশাই, মুক্তি দিন। সবিতার মুখে এই কথা শুনে আমি বলি, বেশ ঠিক আছে, তবে শোন, তুই ওই তোর কুঁড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দে। এরপর সবিতা আমার কথা অনুযায়ী ওর কুঁড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারপর আমি সবিতার কুঁড়ে ঘরের চারিদিকে আমার গুরুর দেবা মন্ত্রপুত জল ছেটাতে থাকি। তারপর এক গুচ্ছ পাট কাটি নিয়ে যজ্ঞবেদীর জ্বলা আগুন থেকে ধরিয়ে নিয়ে সবিতার কুঁড়ে ঘরে লাগিয়ে দিতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, আর তার সঙ্গে কুঁড়ে ঘরের ভিতর থেকে একটা চাপা চিৎকার শোনা যায়। এরপর আমি, রমেন আর গ্রামের বাকি লোকজন দেখি যে কুঁড়ে ঘরে জ্বলা আগুনের মধ্যে থেকে একটা কালো কুণ্ডুলি পাকানো ধোঁয়া বাইরে বেরিয়ে এসে খোলা আকাশে চক্কর খেতে খেতে মিলিয়ে যায়। আমি এই দৃশ্য দেখে রমেন আর তার গ্রামের বাকি লোকজনকে বলি, তোমরা এবারে নিশ্চিন্ত থাকো, সবিতার অতৃপ্ত আত্মা চিরদিনের মতো শান্তি পেয়েছে। আমার এই কথা শুনে রমেন তার গ্রামের বাসিন্দাদের হয়ে আমার সামনে হাত জোড় করে বলে, দাদা, তুমি আজ আমাদের গ্রামে ছিলে বলেই আজ আমাদের গ্রামটা একটা জীবন্ত অতৃপ্ত প্রেতাত্মার হাত থেকে মুক্তি পেল। পরদিন বাড়ি ফেরার সময় দেখি কি, রমেনের গ্রামবাসীরা আমার জন্য ঝুড়ি ভর্তি করে নানা ধরনের ফল, তারপর ক্ষেতের নানা রকমের শাক সবজি প্রণামী হিসেবে নিয়ে এসেছে। আমি তাদের এই কাণ্ড কারখানা দেখে লজ্জিত মুখে বলি, আরে এই সব তোমরা কি করেছো বলো তো? এত সব জিনিস আমি বাড়ি নিয়ে যাব কি করে? গ্রামবাসীদের মধ্যে থেকে একটা কম বয়সী ছোকরা ছেলে বলল, ঠাকুরমশাই, আপনি কিছু চিন্তা করবেন না, আমি আর মোহন মিলে এইসব শাক সবজি ফলমূল আপনার বাড়িতে দায়িত্ব নিয়ে পৌঁছে দেবো। আপনি শুধু এই গরিব গ্রামবাসীদের উপহারগুলো গ্রহণ করুন শুধু। তারানাথের মুখে বলা গল্প শেষ হলে বিজু মানে বিজন উঠে ভয়ে ভয়ে বলে, দাদু, আমি আর মটকা খাবো না, এই জীবনে মটকা খাবো না। যদি আমাকে ওই বুড়িতে ধরে নিয়ে যায় ওই গৌমতীপুর গ্রামের বাচ্চাগুলোর মতো, তাহলে আমার কি হবে? বিজনের মুখে তারানাথ এই কথা শুনে হো হো করে হেসে ওঠে। শুনছিলেন শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে তারানাথ তান্ত্রিক ও গৌমতীপুর গ্রামের আতঙ্ক। গল্পে বিভিন্ন চরিত্রে সৌমিতা, অর্পণ, জ্যোতির্ময়, অয়ন্তিকা, জয়, রিতম এবং অমিত। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। আগামী শুক্রবার ঠিক রাত 9টায় আমরা আবারও হাজির হব আপনাদের জন্য তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।